অনিন্দ্যবাবু এটাকে নিহাত গোয়েন্দাগিরি বলবো, ফ্যাক্ট। এই বিনীত গোয়েল কামদুনির দর্শকদের প্রমাণের অভাবে তাদের দুজনে রেহাই হয়ে গিয়েছে, একজন আবার ফাঁসির সাজা মুকুব হয়েছে। এই বিনীত গোয়েল সেই তদন্তের মাথায় ছিলেন। তারপরে যখন তার পদত্যাগ দাবি করতে এরা সোমবার যাবেন, আজকে হয়তো আপনাদের একটু ভালোই লাগছে, সিবিআই দপ্তর যাচ্ছে, ডাক্তারবাবুরা লেগে যায় নারদ নারদ নাকি, কিন্তু সোমবার তো যাবে লালবাজারে, তখন কি করবেন? দেখুন ব্যাপারটা হচ্ছে আজকে আপনি দুটো দেখুন, মিছিল দেখুন। একটা আজকের মিছিল, যেটাকে আমি মনে করি শান্তিপূর্ণ মিছিল, আর একটা নবান্নে যাওয়া, যেটাকে আপনারা মতো আরও কয়েকজন ভাবে শান্তিপূর্ণ মিছিল। কেন আপনারা বলছি, আপনার এখানে চ্যানেলে বসেছিলাম, তখনই আপনি বলেছিলেন শান্তিপূর্ণ মিছিলে পুলিশ কাঁদানো গ্যাস এবং কামান দিয়েছে। তো ওটা যদি শান্তিপূর্ণ মিছিল হয়ে থাকে, তাহলে আজকে ডাক্তাররা যেটা করছে সেটা কি মিছিল? 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন মিছিল মহাকরণ অভিযানটা কি শান্তিপূর্ণ ছিল? আপনারা বলবেন তো? না না, আমি জিজ্ঞাসা করছি, আপনারা বলবেন। তৃণমূল করেন, মমতা ব্যানার্জিকে নেত্রী মনে করেন, আপনি তো এই আপনি বলবেন, আপনার সময় আপনি বলবেন। মহাকরণ অভিযানটা 250 জন পুলিশ কর্মী আহত হয়েছিল। আমি তো অনির্বাণকে জিজ্ঞাসা করলাম, মানে অনির্বাণ আর অঙ্কনে আলাদা লোক, আমি সেটা জানতাম। যাই বলছেন ছাত্রদের। দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন আজকে যে আপনি কথাটা বলছেন, আমার দীপাঞ্জনদার একটা কথায় খুব অবাক লাগলো জানেন। উনি বললেন যে এই ফটো আপনারা দেখাচ্ছিলেন বিভিন্ন লোকের সঙ্গে, তো উনি বললেন হিটলারের সঙ্গে আইনস্টাইনের ফটো দেখা যায়, রবীন্দ্রনাথের ফটো দেখা যায়, এর ফটো দেখা যায় বলে কয়েকজনের ক্রিমিনালের নাম বললেন। তো আমার দীপাঞ্জনদাকে আমি খুব শ্রদ্ধা করি, মানে উনি খুব মানে আমার সঙ্গে ভালো পরিচিত। তো একটা প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রীর সঙ্গে নীরব মোদী বা মহেল চস্কুরও ফটো দেখা যায়, তারা কি, এবং ব্রিজভূষণের ফটো দেখা যায়, তারা কি দেশপ্রেমিক ছিলেন, মানে কি এই ফটো দেখা গেছে বলে হিটলারের মতো ভেবে নিতে হবে উনি যেভাবে যে বাইনারি সৃষ্টি করছেন? 2, তৃতীয় কথা হচ্ছে সন্দীপ ঘোষ, আমি না এতদিন ধরে শুনে যাচ্ছি যে রাজ্য পুলিশ সন্দীপ ঘোষকে কেন গ্রেফতার করেনি, এত করেনি, সেই করেনি, 3 দিন তারা সময় পেয়েছিল। আচ্ছা অনির্বাণ, আমি মেনে নিলাম রাজ্য পুলিশ খুব অন্যায় করেছে, ভুল করেছে, করা উচিত ছিল। এতদিন হয়ে গেল, রোজ ডেলি প্যাসেঞ্জারই করছেন উনি সিবিআই দফতরে, আবার রোববার দিন ওয়ার্ক ফ্রম হোম করেছেন, ওনার বাড়িতে সবাই চলে এসেছিলেন, তাতেও এত ঘন্টা হয়ে যাওয়া পরে উনাকে কেন গ্রেফতার করছে না বলুন তো? খুব এই প্রশ্ন তো লাগবে, খাঁটি প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর নিতে আজকে ডাক্তারবাবুরা গেছেন সিজিওতে। এবার আমার আপনাকে প্রশ্ন, বিনীত গোয়েলের পদত্যাগ চাইতেও যাচ্ছেন, যে এখনো কেন বিনীত গোয়েলকে মমতা ব্যানার্জি রেখে দিয়েছেন? এরকম একটা অপদার্থ কমিশনারকে কেন রেখে দিয়েছেন, যিনি মিডিয়ার সামনে আমারই প্রশ্নের উত্তর আমাকে উত্তর দিতে বাধ্য হয়েছেন? যদি আপনি বলেন এটা ইন্টেলিজেন্স ফেলিয়ার, তাহলে ইন্টেলিজেন্স ফেলিয়ার। এটা শোনার পরে মুখ্যমন্ত্রী রেখে দিয়েছেন কেন? না এটা সোমবার কিন্তু, আর সোমবার এই ডাক্তারবাবুরাই যাবেন তো, সেদিনকে শান্তিপূর্ণ বলবেন তো আবার? দেখুন আমি আপনাকে বলছি, যে কেউ কোনো মিছিল করতে পারে, আন্দোলন করতে পারে, সেটা কিন্তু শান্তিপূর্ণ করা উচিত। সুপ্রিম কোর্টও এটা বলেছে যে শান্তিপূর্ণ আন্দোলন তো শান্তিপূর্ণ হবে, সুপ্রিম কোর্ট ঠিক করে দেবে। শুনুন না, আরে অনিন্দ্যবাবু পাশ কাটান কেন? এত ধার দিয়ে খেলবেন না, মাঝখান দিয়ে খেলুন মাঠের। আপনারা জানি খেলা হবে, পছন্দ করেন, সবকিছু নিয়ে খেলেন, কিন্তু এটা নিয়ে খেলবেন না, একদম মাঝখান দিয়ে চলুন। শুনুন না, বলছি সোমবার এই ডাক্তারবাবুরা বিনীত গোয়েলের পদত্যাগের দাবি নিয়ে যাবেন। মুখ্যমন্ত্রী এখনো বলেননি তিনি সমর্থন করেন কিনা, বলেছেন চিকিৎসকদের সব দাবি তিনি সমর্থন করেন। এই দাবিটা জানেন কিনা, সমর্থন করেন কিনা এখনো বাইট পাইনি। আপনি এখানে বসে বলতে পারবেন সমর্থন করেন কি? মুখ্যমন্ত্রী বাইটটা মুখ্যমন্ত্রী দেবেন, সেটা মুখ্যমন্ত্রীর ব্যাপার। আমার বক্তব্য হচ্ছে ওনারা যে কোনো দাবি নিয়ে যে কোনো আন্দোলন যে কোনো লোক করতে পারেন, সেটা কতটা যুক্তিসঙ্গত, যে কোনো আন্দোলন যে কোনো লোক করা যায়। অভয়ার তদন্তের দাবিতে অন্তত তদন্তটা সুস্পষ্ট ভালোভাবে হোক, আর যেসব প্রমাণ লোপাট করে রেখে দিয়েছে, চেপে রেখে দিয়েছে, এক মিনিট প্রত্যেকদিন প্রেস কনফারেন্স করে মিথ্যা বলাচ্ছে, সেগুলো যেন না করে, এই দাবিটাকে আপনি সাপোর্ট করেন? আমি 10 সেকেন্ড একটা কথা বলি, আমি ভরসা রাখি, আমার বিশ্বাস আছে সিবিআই এই তদন্ত যেটা করছেন তাতে তারা সাফল্য পাবে। সাবজেক্ট টু, তারা যদি নিরপেক্ষ তদন্ত করে, কারণ বিগত দিন আমরা যেগুলো দেখেছিলাম 10 বছর 15 বছর তদন্ত চালিয়ে যাচ্ছে, তারা যদি নিরপেক্ষ তদন্ত করেন, এবং আমি বিশ্বাস করি এই তদন্ত তাড়াতাড়ি শেষ হবে। বেশ, এবার সজল বাবুর কাছে আসবো। সজল, অঙ্কন হাত তো তুলছিলেন। অঙ্কন না, প্রথম বিজেপির জন্য একটা প্রশ্ন রেখেছেন, দীপাঞ্জন বাবুর জন্য রেখেছেন, আমি আসবো দীপাঞ্জন বাবুর কাছে, আগে অঙ্কন। না, প্রথম কথা হলো যে কেন আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছি, এটাই তো এনাদের প্রশ্ন। তো আমার কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রী প্রশাসনিকভাবে ব্যর্থ হয়েছেন, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী হিসেবে পরিকাঠামো দিতে ব্যর্থ হয়েছেন। কারণ যে মুখ্যমন্ত্রী
2022 সালে বলেন যে স্বাস্থ্য ব্যবস্থায় যা পরিকাঠামো হয়েছে তা পর্যাপ্ত, স্বাস্থ্য বাজেটে দাঁড়িয়ে, বিধানসভার বুকে দাঁড়িয়ে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বলছেন। সেখানে আমরা দেখতে পাই যে একজন মেয়ে পোস্টমর্টেমের রিপোর্ট অনুযায়ী, যেটা এই আরজিকরই করেছে, 3টে থেকে 6টা পর্যন্ত তার সাথে যাবতীয় মানে ধর্ষণ করে খুন 3টে থেকে ভোর 6টার মধ্যে হয়ে গেছে। তার বডি পাওয়া যাচ্ছে কখন, বা সেটা প্রথম নজরে আসছে কখন, 9:30টার সময়। তাহলে নিরাপত্তার এতটা গাফিলতি থাকবে যে 3.5 ঘন্টা একটা জায়গায় একজন ধর্ষিতা হয়ে খুন হয়ে একটি মেয়ের লাশ পড়ে রয়েছে, আর তার সামনে অদূরেই পুলিশ স্টেশন থেকে ফাঁড়ি সব কিছু রয়েছে, তারা কেউ ধরতে পারবে না? আমরা এই ব্যর্থ পুলিশ মন্ত্রীর আমরা পদত্যাগ চাইছি। আমরা কেন এই পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাইছি? ধরুন এমএসভিপির কাছে 9:45 রিপোর্ট চলে গেছে যে একটি ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছে। 10টা 12 সময় সেখানে গিয়ে পুলিশ পৌঁছাচ্ছে, এবং যে ডিসি সেন্ট্রালের কথা বলছেন তিনি এখন অবধি পরিষ্কার করে প্রেস কনফারেন্সে বলতে পারলেন না যে ওখানে কর্ডন কটার সময় করা হয়েছে। তাহলে আপনি পুরো ব্যবস্থাটাকে পরিকাঠামো দিতে ব্যর্থ হয়েছেন। আপনি ক্রাইম সিনটাকে, যেটা আমরা বারবার দেখেছি, আচ্ছা আপনি আজকে সিবিআই এর কথা বলছেন, 5 দিন পর সেখানে সিবিআই গেছে, 5 দিন আপনি সুরক্ষিত রাখতে পেরেছেন ক্রাইম সিনটাকে? রাজ্য পুলিশের কাছে তো এই ছোট্ট প্রশ্ন আমাদের, যে আপনারা কেন ক্রাইম সিনটাকে সুরক্ষিত রাখতে পারলেন না? আপনারা তো অনেক কিছু খবর পেয়ে যান। সত্যি স্কটল্যান্ড ইয়ার্ড, মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ হবে, আপনি খবর পেয়ে গেলেন অশান্তি, ম্যাচ বন্ধ, সমর্থকদের ওপর লাঠিচার্জ। নবান্নে কিছু ছাত্রছাত্রী যাবে, অশান্তি, আপনি খবর পেয়ে গেলেন, সেখানে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস। 7,000 নাকি মব এসেছে অ্যাকর্ডিং টু পুলিশ। 7,000 মবের মধ্যে আমি বলছি 1% মবকে আপনি গ্রেপ্তার করতে পেরেছেন এই পুলিশ মন্ত্রী। তাহলে এই পুলিশ মন্ত্রী কেন ব্যর্থতার দায় নেবে না? আপনি বলছেন আমরা ভরসা করতাম। মুখ্যমন্ত্রী, আমি এক লাইন শেষ করছি, মুখ্যমন্ত্রী যা বলেন ওনার হাতির দাঁতের মতো, বলার জিনিস একটা আর কাজ করার জিনিস একটা। আজকে উনি মনে করছেন যে 13 বছর মুখ্যমন্ত্রী আর পুলিশ মন্ত্রী আর স্বাস্থ্যমন্ত্রী থাকার পর যে কি 7 দিনের মধ্যে ঘটনার তদন্ত করে ফাঁসি দিতে হবে। 2011 থেকে ধরুন 2024 পর্যন্ত 48,600টা ধর্ষণের ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় মন্ত্রী চিঠিতে উল্লেখ করেছেন, আমাদের অন্নপূর্ণা দেবী। এবার 48,600টি ধর্ষণের মধ্যে আপনি একটা দেখান মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে চ্যালেঞ্জ করছি যে একটা ঘটনা দেখান, 1 সপ্তাহ বাদ দিন, 1 মাস বাদ দিন, 1 বছর বাদ দিন, 1 দশকে আপনি একজন ধর্ষককে এই বাংলার বুকে ফাঁসি দিতে পেরেছেন। তাহলে মানবো আপনি সফল পুলিশ মন্ত্রী, আর নালে ব্যর্থতার দায় গ্রহণ করুন আর পদত্যাগ করুন। আমি অনিন্দ্যবাবুর কাছে আসবো, কারণ সৌরভপ্রিয় বাবু প্রশ্ন তুলেছিলাম, সৌরভপ্রিয় বাবুর কাছে আসবো। সৌরভপ্রিয় বাবু, হয়তো রাজনৈতিকভাবে, আমি জানি না, আমি হয়তো বলে বলছি, আপনি নাও চাইতে পারেন, আপনি দলের ঊর্ধ্বে উঠে একজন নাগরিক সচেতনতার জায়গা থেকে একজন নাগরিক হিসেবে আপনিও চাইতে পারেন যে সিবিআই সফল হোক। কিন্তু যদি রাজনৈতিকভাবে এটা কোথাও থেকেও থাকে যে সিবিআই ব্যর্থ হোক, তাহলে লোকের কাছে গিয়ে বলতে পারবো দেখো তৃণমূল, বিজেপি তৃণমূল, আবার বলা যাবে। আমি তার জন্য বলছি না, আমি বলছি আপনারাও কিন্তু মানে ব্যবস্থাটা যদি টানাটানির মধ্যে পড়ে যায়, আপনারাও কিন্তু টানাটানির মধ্যে পড়ে যাবেন, কেউ বাঁচবে না। মানে মানুষ যদি বুঝে যায় রাজনীতিকরা আছে মানে ধর্ষণের তদন্ত হবে না, তাহলে কিন্তু রাজনীতি মানে কোনো রাজনীতির দিকেই তাকাবে না। তখন যেদিকে তাকাবে, যেদিকে যাবে, অন্তত তার স্বার্থে কি আজকে এই মুহূর্ত থেকে অন্তত সিবিআই সাফল্য কামনা করবেন, চাইবেন কলকাতা পুলিশ যা যা লুকিয়ে রেখেছে অন্তত এখনও সিবিআইয়ের হাতে তুলে দিক, বের করে দিক, জানিয়ে আসুক গিয়ে। দেখো অনির্বাণ, আমি একজন মেয়ের বাবা হিসাবে আবার একটা কথা বলি, প্রথম থেকে আমি বারবার একটা কথা বলে আসছি যে আমার কাছে যদি এখন গীতা থাকতো, আমি সবার সামনে গীতাতে হাত রেখে, আমি ঠাকুরকে বিশ্বাস করি, আমি গীতাতে হাত রেখে ছুঁয়ে এই কথাটা বলতাম যে সিবিআই সফল হোক। আমরা চাই যে আসল যারা দোষী তারা ধরা পড়ুক। একটা মেয়ের সঙ্গে যে ধরনের বর্বরতা হয়েছে, একজন মেয়ের বাবা হিসাবে আমি কিছুতেই মানতে পারবো না সে আমি যে রাজনীতি করি, তাই আমাকে আটকিও না, ঠিক আছে, কথা বলার থেকে। এটা আমি গীতা নেই তাই বলতে পারলাম না, কিন্তু আমি ঠাকুর বিশ্বাস করি। আচ্ছা, দ্বিতীয়ত আমি একটা কথা বলি যে আরজিকরের যে ঘটনা, উড়িষ্যার যে ঘটনা, মহারাষ্ট্রের বদলাপুরের ঘটনা, আসামের ঘটনা, উত্তরপ্রদেশের ঘটনা, প্রত্যেকটা ঘটনায় এই ভারতবর্ষ থেকে এই ধর্ষণ এই বিষয়টা সরানোর জন্য বা একটা আমাদের সামাজিক আন্দোলনের দরকার এবং একটা আইন প্রণয়নের দরকার। আমরা কি চাইছি, সারা দেশ কি চাইছি আরজিকরের ব্যাপারে বা যে কোনো ব্যাপারে আমরা কি চাইছি? আমরা চাইছি অভিযুক্তর শাস্তি, অভিযুক্তর ফাঁসি। কিন্তু আমরা এই বাংলায় কি দেখতে পাচ্ছি যে বিজেপি চাইছে একটাই স্লোগান, মুখ্যমন্ত্রীর চেয়ারটা চাই।
আমার কথা হচ্ছে এই বোনটিকে ধর্ষণ করে নির্যাতিত করে যারাই করে, যদি আমার দলের লোক কেউ করে থাকে, আমরা চাই যে সেই ব্যাপারে গিয়ে তার তথ্যগুলো সিবিআই পাক এবং সে শাস্তি পাক। কিন্তু আমার কথা হচ্ছে বিজেপি কেন মুখ্যমন্ত্রীদের চেয়ার যাচ্ছে, তারা কেন ফাঁসি চাইছে না, তারা কেন বলছে না আমাদের একটাই দাবি সেটা হচ্ছে ফাঁসি, বলছে না। আর দীপাঞ্জন বাবুকে আমি মনে করি এনএসজি যিনি কর্তা আছেন বা ডাক্তারবাবু আছেন, এরা বলছেন যে প্রমাণ লোপাট হয়েছে। আমি বলছি সিবিআই এদেরকে ডেকে জেরা করুক, এরা যদি জেনেই থাকে যে প্রমাণটা লোপাট হয়েছে তথ্যটা দিক। আমি চাই সিবিআইয়ের কাছে সমস্ত তথ্য পৌঁছাক এবং যেই অপরাধী হোক না কেন সেই শাস্তি পাক। কিন্তু এই টিভি প্যানেলে বসে আমরা রাজনৈতিক ব্যক্তিরা, এনএসজি কর্তারা, ডাক্তারবাবুরা সবাই যদি আমরা গোয়েন্দাগিরি করি আর পারসেপশন তৈরি করে দিয়ে দিই, আমি মনে করি ওই মেয়েটির ওপর সামাজিক ধর্ষণ প্রতিদিন আমরা করে চলেছি। আমরা কেন সিবিআইয়ের ওপর ভরসা করছি? সিবিআইকে বারবার বলছি, আজকে ডাক্তারবাবুরা সিজিও কমপ্লেক্স মিছিলে হাঁটছে এবং আমরাও একই কথা বলছি, নবান্নের দিকে না, সিজিওতে জবাবটা চান। আজকে লাস্ট বলেনি, আজকে কলকাতা পুলিশ যাকে অ্যারেস্ট করেছে একমাত্র তাকে ধরেই সিবিআইকে চলতে হচ্ছে, নতুন কাউকে অ্যারেস্ট করতে পারেনি। উত্তরটা কেন? সজল বাবুর কাছ থেকে শুরু করি।